শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। Together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. জুলাই গণহত্যার প্রতিবেদন ভবিষ্যৎ রাজনীতির জন্য সতর্ক বার্তা। যেই সরকার আসুক না কেন, তারা কি করছে যেন ভবিষ্যতে না হয়। ডকুমেন্টটা বাংলাদেশিদের জন্য একটা বড় কি বলা হয় চিন্তার করক। ভুক্তভোগীদের সাথে নিয়ে আয়নাঘর দেখলেন প্রধান উপদেষ্টা। আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, জড়িতদের বিচারের আশ্বাস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি। 4 জেলায় সমাবেশে নেতারা জনগণকে সাথে নিয়ে সব সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। রমজানে আমদানি পণ্যের মজুদ যথেষ্ট, 7 থেকে 10 দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ইসরায়েলের। গাজার নিয়ন্ত্রণ চায় ট্রাম্প, সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ জানালেন শান্ত। দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুরে ফটো সেশন। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়। 6 মাস তথ্য অনুসন্ধান শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানালো জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, রাষ্ট্রীয় সহিংসতার এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং আন্তর্জাতিক অপরাধ। গুলি, হামলা আর দমন পীড়নে জুলাই আগস্টের উত্তাল আন্দোলনে ছাত্র জনতাকে রুখতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়াও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রাখতে নির্মম হত্যার মিশনে নামেন তৎকালীন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান ঘিরে 118 শিশু সহ 1400 মানুষ নিহত হন। এছাড়াও ওই সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া থামাতে পুলিশের নির্বিচারে গুলি আর জনক্ষোভ সহ নানা কারণে ওই সময়েই নিহত হন 44 পুলিশ সদস্য। ঢাকার আহ্বানে প্রায় 6 মাস অনুসন্ধানের পর বুধবার জেনেভায় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সংস্থাটি বলছে, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের নির্দেশে চলে এই হত্যাকাণ্ড। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও নাটক এবং নির্যাতন চালানো হয়। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। এছাড়াও ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণও মিলেছে। প্রতিবেদনে র্যাব, এনটিএমসির বিলুপ্তি, রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপে বিরত সহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে। এই ঘটনার জের ধরে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করারও সুপারিশ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো, যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে, এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্টিম কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই প্রতিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় বাহিনীর ব্যবহারে সতর্ক হবেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ড যে প্রকৃত অর্থে গণহত্যা, এই প্রতিবেদন তারই স্বীকৃতি বহন করে বলেও মনে করেন তারা। মাজহার ইসলামের বিশেষ রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রায় 7 মাস পর আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে 114 পৃষ্ঠার সেই রিপোর্ট তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় বাহিনীর জন্য অ্যালার্মিং বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বলেন, আন্দোলন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী যে একটা দলের হয়ে কাজ করেছে তার জ্বলন্ত প্রমাণ জাতিসংঘের এই প্রতিবেদন। দলীয়করণ ব্যাপারটা, কারণ এটা তো রাষ্ট্রের যন্ত্রগুলো না, রাষ্ট্রের মেশিনারি। আমি যদি বলি, সেই রাষ্ট্রের মেশিনারি যদি দলীয়করণ হয়ে যায় বা সরকারিকরণ হয়ে যায়, তাহলে তো এটা এমনি ভায়োলেশন হয়ে যাচ্ছে। ওই জায়গায় পরিবর্তনটা কি আনা যায়, ওটা হলো ব্রেইনস্টর্ম। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আন্দোলন দমন করতে সরকার যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছিল সেটিও স্পষ্ট। ভবিষ্যতে কোনো সরকার যাতে রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে এই প্রতিবেদন আদর্শ উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এই ব্যাপারে তো আমার মনে হয় না কারো দ্বিমত আছে, কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস। রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর থেকে নিত্যপণ্য খালাসের হিড়িক পড়েছে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে ছোলা, ডাল, খেজুর সহ নানা পণ্যের সয়লাবে কমেছে দাম। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার, নামবে জেলা প্রশাসনও। ক্রেতারা বলছেন, কিছু কিছু পণ্যের দাম কমলেও চালের দাম এখনো বেশি। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। রমজানকে সামনে রেখে একদিকে আমদানি পণ্য মজুত করছে, অন্যদিকে বিক্রিও চলছে সমান তালে। রমজানে প্রয়োজনীয় ছোলা, ডাল, খেজুরের আমদানি বাড়ায় খাতুনগঞ্জের পাইকারি বাজারেও এক সপ্তাহের ব্যবধানে কমেছে এসব পণ্যের দাম, কমেছে পেঁয়াজ সহ আদার দামও। পাইকাররা বলছেন, সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। বর্তমানে রমজানকে ঘিরে ছোলা, মুসুর যেগুলো আছে সব আল্লাহর রহমতে অনেক আমদানি হচ্ছে। বর্তমানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে আসছে এবং ডেলিভারিও হচ্ছে। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম, তাই বাজারেও কমতির দিকে। এমনকি রমজানে আমদানি পণ্যের সরবরাহ আরও বাড়বে, কমবে আরও দাম। টন প্রতি আমদানি করেছি 800 থেকে 900 ডলারের মধ্যে, সেটি এখন বিক্রি হচ্ছে 600 থেকে 700 ডলারের মধ্যে, যেটির প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশের পাইকারি মার্কেটে। তবে কমেনি এলাচ, জিরা সহ বেশিরভাগ মশলার দাম। চালের বাজারেও অস্থিরতা থামছে না, তাই ক্রেতারা বলছেন সবজি সহ কিছু কিছু পণ্যের দাম কমেছে, তবে চালের দাম না কমায় হতাশ তারা। বাজারে যেমন দাম তাদের সারা যায়, বাট চাউলের দিকে একটু দাম বাড়তি আর কি। 50 টাকার নিচে বা উপরে কোনো চাউল পাওয়া যাইতেছে না। রমজানের মধ্যে নিত্যপণ্য দামটা একটু কম থাকার দরকার।
এইদিকে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়সুল্লাহ। ব্যবসায়ীদের দিয়েছেন নানা নির্দেশনা। পণ্য সামগ্রী নিয়ে একটু কারচুপি এবং দামের একটু ঊর্ধ্বগতির একটা চেষ্টা হয়, তো এটা যাতে না হয় আমরা আগেই বাজারে আসছি, আর আজকে আমরা যাচাই করে যাচ্ছি কোনটা কি দামে বিক্রি হচ্ছে, আমরা নোট ডাউন করে যাচ্ছি। রমজানে এটা কি পরিস্থিতি হয়, কোনোভাবেই যেন অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, এ বিষয়ে আমাদের তদারকি কার্যক্রম। তবে একসাথে বেশি পণ্য ক্রয় না করে ধীরে ধীরে পণ্য ক্রয় করার আহ্বান ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। রমজান এলেই অস্থিতিশীল হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। এবারও তার ব্যতিক্রম নয়। সবজি ছাড়া বেশিরভাগ পণ্যের দাম বেশি। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। একটু আগে প্রতিবেদনে যেমনটা দেখানো হয়েছে খাতুনগঞ্জের বাজারের খবর, কিন্তু আমরা দেখছি খাতুনগঞ্জে পণ্যের কোনো সংকট নেই, যেহেতু সামনে রমজানকে ঘিরে আমদানি পণ্য কিন্তু অনেক বেড়েছে, যেহেতু বন্দর দিয়ে আমদানি সবচেয়ে বেশি। তো চট্টগ্রাম বন্দর হয়ে খালাস যেমন হচ্ছে, তেমনিভাবে খাতুনগঞ্জের বাজারগুলো যেমনটা দেখেছি সেখানে কিন্তু পণ্যের সয়লাভ হয়েছে। তো এই কারণে খুচরা বাজারে এসে আমরা দেখছি, চকবাজারে আমি আছি এখন, চকবাজারেও কিন্তু যে রমজানের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এসব পণ্যের সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তারাও কিনছেন, আবার দামও কিছুটা কমতে শুরু করছে। যেখানে ছোলা 120 টাকা থেকে 130 টাকা বিক্রি করা হয়েছিল এক সপ্তাহ আগে, এখন আমরা দেখছি 110 টাকা থেকে 115 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে অস্ট্রেলিয়ার যে ছোলাটা। তো একই সাথে মসুর ডাল থেকে নিয়ে খেসারির ডাল দেখতে পাচ্ছি, একই সাথে মুগ ডাল থেকে নিয়ে ছোলার ডাল, সব ডালের দামও কিছুটা কমতে শুরু করেছে। তো সুখবর হলো আমরা দেখছি পেঁয়াজের দামও এখন 50 থেকে 45 টাকা 60 টাকার মধ্যে বিক্রি করছে। তবে দুঃসংবাদ আমরা দেখছি রসুনের দামটা কিছুটা বেড়েছে। তবে রসুনের দামটা আরও কমবে যখন সরবরাহ কিছুটা বাড়বে। আদার দামও কিছুটা বাড়তি দেখা যাচ্ছে, তবে দেশীয় যে আদা সেই আদার দামটা কিছুটা কম। তো একই সাথে আমরা একটু দেখাতে যাচ্ছি চালের বাজার এখনো পর্যন্ত অস্থির। সবচেয়ে বেশি দাম এখন আমরা দেখতে পাচ্ছি চাল নিয়ে কিন্তু অস্থিরতা বোধ করছেন যারা ক্রেতা। জয়, আপনাকে ধন্যবাদ। এ যেন আলু চাষিদের জন্য মরার উপর খাড়ার ঘা। আলুর উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত বাজারের দাম কম, অথচ হিমাগারে সংরক্ষণে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে ব্যাংক ঋণের সুদ হার সহ আনুষঙ্গিক খরচ বাড়ার কারণে আলু সংরক্ষণে দাম বেড়েছে বলে জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় আলুর ভালো ফলন হয়েছে, এটি খুশির খবর হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি যোগ হয়েছে আলু সংরক্ষণের বাড়তি খরচ। গেল মৌসুমে 60 থেকে 62 কেজির বস্তা সংরক্ষণের যেখানে ভাড়া দিতে হয়েছে 350 থেকে 400 টাকা, সেখানে সংরক্ষণ খরচ বাড়িয়ে দেয়ায় বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেশি দিতে হচ্ছে। আলুর দাম না বাড়লে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাষিরা। 8 টাকা 10 টাকা কেজি আলু এমনি, 5-6 টাকা কেজি যদি নেয় তাহলে আমাদের কঠিন অবস্থা। আলুর তো দাম নাই, তোলে ভরা বাড়লো, তাহলে তো আমাকে পড়তে হবে না। আলু গতবার ছিল 350 টাকা, আর এবার হচ্ছে 500 টাকার মতন পড়বে। এতে করে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সংরক্ষণ খরচ বেড়েছে। ব্যাংকের ইন্টারেস্ট রেটও বেশি, তারপরে অ্যামোনিয়া গ্যাসের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, কয়েকবার ফলক ঘুরতে হয়, লেবার ইত্যাদি সব মিলিয়ে বলতেছে যে আমাদেরও তো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আমরা কেমনে কি করি। তো সেই জন্য সিদ্ধান্ত হলো বুকিং মানিও নেবে। আমরা আশা করব যাতে আমাদের হিমাগারের যারা মালিক তারা যেন কৃষক ভাইদের কথা বিবেচনা করে তারা যেন এই বাড়তি মূল্যটা না নেন, এবং বিগত বছরে নেয় যেন তারা এবার এই ভাড়াটা আদায় করেন। বগুড়ায় 44টি হিমাগারের ধারণ ক্ষমতা 4 লাখ টনেরও বেশি। ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণ হয়।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে স্থানীয় বাসিন্দারা। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নে এই আয়োজন হবে। কর্মসূচি নিয়ে তিস্তা পাড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। আর রবিউল, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির প্রস্তুতি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ মাহমুদা মনি। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ের লক্ষ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এবং 5টি জেলায় কিন্তু অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এবং নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হবিব দুলু নদী রক্ষার আন্দোলন ঘোষণা করছেন। এবং এই তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু একটি স্পট হবে, সর্বমোট 10টি স্পট হবে। এই স্পটে কিন্তু তাঁবু টাঙানোর জন্য বাঁশ থেকে শুরু করে সবই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। এবং ভারতের আগ্রাসন এবং একতরফা পানি প্রত্যাহারের জন্যই কিন্তু প্রতি বছর এই তিস্তা পাড়ের মানুষ বন্যা এবং খরায় খুব কষ্টে ভোগ করেন। আমি একজন তিস্তা পাড়ের মানুষের সাথে কথা বলবো। কি অবস্থা, প্রস্তুতি কেমন এবং কি চাচ্ছেন আপনারা? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সুন্দরভাবে অগ্রসর হচ্ছে এবং তাঁবুর কাজ 12টা তাঁবু হবে 12টা ইউনিয়নের জন্য এবং মঞ্চ হবে, সেখানে প্রস্তুতি ভালোভাবে চলছে। ডাক দিয়েছে জাগোভাই মহাপরিকল্পনার সমন্বয়ক দুলুভাই, ঘরে থাকার সময় নাই। সেই সুবাদে আমরা খুব আন্তরিকভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবের জন্য 48 ঘন্টা অবস্থানের প্রস্তুতি আমরাও নিচ্ছি। আমরা শত শত মানুষ নিয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি ছুলছিলেন যে 48 ঘন্টা কর্মসূচি কিন্তু তিস্তাপাড়ার মানুষ, হাজার হাজার মানুষ 2 রাত আর রাত্রি যাপন করবে এবং এই তিস্তাপাড়ায় কিন্তু বিনোদন হবে, খেলাধুলা হবে এবং বিভিন্ন নাটিকা রচিত হবে এবং গান রচিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু জাগোভাইয়ে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত হয়েছে 130 কিলোমিটার জুড়ে তিস্তা নদী অভিজ্ঞার মানুষের মাঝে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। জাল দিয়া আখের রসে মেশানো হয় ভারত থেকে আমদানি করা নিম্নমানের টিনজাত চিনি, তার সাথে যোগ করা হয় চুন সোডা। এভাবে চাঁপাইনবাবগঞ্জে তৈরি হচ্ছে ভেজাল গুড়, যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্বাস্থ্য বিভাগ বলছে এসব গুড় খেলে হতে পারে কিডনি সমস্যা সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ রফিকুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়কের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র পাত্রে জাল দেয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে নিম্নমানের ভারতীয় চিনি। শুধু কি চিনি, চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। আর এভাবেই তৈরি হচ্ছে ভেজাল গুড়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও আখক্ষেতের পাশে গুড় তৈরির এমন দৃশ্যের দেখা মেলে হরহামেশাই। আমাদের দেশে আপনার কুসর উৎপন্ন হয়, আমরা গুড় করি। হাই ডোজটা অপরাধ বলেনটাও কিন্তু আমরা হাই ডোজটা দিই। উনি নিষেধ করলো, ধরেন লুকিয়ে চুরিয়ে যেভাবে অল্প না হলে একটু কিন্তু দেওয়া লাগবে, না হলে গুড়টা মনে করেন কালো হয়ে যাবে, ফ্রেশ হবে না। কুসর মানে ইয়েছে, রস কম হয়েছে, গুড়টা জমছে না, ওই লেগে জমার লেগে চিনিটা মারছে। এদিকে কেউ কেউ গুড় তৈরি দেখতে এসে খাচ্ছেন ভেজাল গুড়ের মধু। খুবই ভালো লাগলো, খুবই মানে থেকে যেতে ইচ্ছা করতেছে, মানে বাসায় যাওয়ার ইচ্ছা করতেছে না। আমাদের এলাকায় ফুলি বলা হয় এটা খাওয়ানোর জন্য এবং উপভোগ করার জন্য। এসব গুড় খেলে হতে পারে কিডনি নষ্ট সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি, বলছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। যেগুলি বাইরে থেকে দেওয়া হচ্ছে সেগুলি মাত্রা যদি অনেক বেশি থাকে বা যেটি আমাদের শরীরের জন্য সহনীয় নয়, সেটি যখনই কিডনি বা মূত্র সংবহনতন্ত্রের মাধ্যমে এটা বের হতে থাকবে, অবশ্যই কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি 3টি অংশেই প্রভাব বিস্তার করতে পারে, ক্যান্সার সহ বিভিন্ন অসুখ তৈরি করতে পারে। যাচাই বাছাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তার।
আমরা তদারকি করছি। যদি আমরা অভিযোগ পাই কেউ যদি রং মিশ্রিত করে বা চিনি যদি ইউজ করে, যেটা ইন্ডিয়া থেকে আপনারা বলছেন চিটা গুড় বা এভাবে যদি যা মিক্সড করে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। অভিযোগ আছে প্রতিনিয়তই ভারত থেকে গুড়ের আড়ালে শত শত টন অপরিশোধিত এসব চিনি আমদানি করা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা ফর বেবি মিল্কি গ্লো। স্বাগত একবার নিউজ 24 সংবাদে। অপারেশন ডেভিল হান্টের আওতায় রাজশাহীতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। অভিযানের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে কোথায় কোথায় অভিযান চলছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজকে সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা রাজশাহী রেল স্টেশনে আছি, এখানে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন এবং রাজশাহী রেল স্টেশন সহ রাজশাহী যে রেলওয়ে থানা রয়েছেন সেই এলাকা ঘিরে রেখেছেন এবং এখানে আমরা এখানে যারা দায়িত্ব কর্তব্যরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। আর এর আগে কিন্তু আমরা দেখছি যে এর আগে গতকালকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগের বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বলছেন যে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, যারাই অপরাধী হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং এর জন্য অপরাধীদের ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই তথ্যের আলোকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। আর রাজশাহী রেল স্টেশনে সকাল থেকে যৌথ বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ এবং আনসার সদস্যরা ঘিরে রেখেছেন এবং চারিদিকে কিন্তু তারা ঘিরে সকাল থেকে অভিযান চালাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অভিযানের শেষে বিস্তারিত তারা আমাদেরকে জানাতে পারবেন যে আসলে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অভিযান শেষেই তারা বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানাবেন। আর এর পাশাপাশি আমরা পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালানো হচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আর এই বিষয়ে আমরা কিন্তু রাজশাহীর যারা জনসাধারণ রয়েছে তাদের কথা বলেছি, তারা বলছেন যে এই অভিযানের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং এর পাশাপাশি সব ধরনের অপরাধী যারা রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেই পদক্ষেপ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয় মানুষরা। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলমান রয়েছে, প্রতিদিনই বিভিন্ন ধরনের অপরাধী গ্রেপ্তার হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলছেন যে অপরাধী ছোট বা বড় এই বিবেচনা নয়, যে কোনো অপরাধীকে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে এবং এজন্য কিন্তু আমরা দেখছি যে রাজশাহী জেলা এবং মহানগর এলাকায় কিন্তু প্রতিদিনই অভিযান চলছে এবং অভিযানের পর কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং আমরা গতকালকে দেখেছি রাজশাহী জেলা এলাকায় কিন্তু বেশ কিছু অপরাধী রয়েছেন, তাদেরকে সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত অধিকাংশই কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বর্তমান কিন্তু তারা নেতাকর্মী এবং তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। আর আজকে সকাল 8টার পর থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, তারা পুরো রেল স্টেশন এলাকা ঘিরে ফেলেছেন এবং রাজশাহী রেল স্টেশনের প্রধান ফটক এবং রাজশাহী রেলওয়ে থানা এলাকায় কিন্তু সেনাবাহিনীর টহল এখনও রয়েছে এবং তারা অভিযান শেষে বিস্তারিত জানাবেন যে আসলে কতজনকে আটক করা হলো। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। মাহমুদা মনি। জি মর্তুজা, আপনাকে ধন্যবাদ। স্বাদে করা
New Zealand Dairy, excellence in quality. বরিশাল মহানগরে বাড়ছে চুরি, ছিনতাই ও খুনের মতো অপরাধ। গত 6 মাসে চুরির মামলা হয়েছে 57টি। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে এসব অপরাধ প্রবণতা বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর। তবে এসব অপরাধ দমনে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। শুভ হালাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের প্রতিবেদনে বিস্তারিত। কুপিয়ে জখম করার এই ধরনের ঘটনা বরিশালের। এছাড়া চুরি, ছিনতাইয়ের ঘটনা বরিশালে এখন ঘটছে নিয়মিত। নগরবাসীর অভিযোগ, বৈদ্যুতিক তার, ওষুধ, ম্যানহোলের ঢাকনা কোনো কিছুই বাদ যাচ্ছে না চুরি থেকে। থানায় অভিযোগ দিলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। রিসেন্ট আমার বাসা চুরি হলো, তারপরে যে আমার হাসপাতাল রোডে একটা ওষুধের দোকান চুরি হয়েছে, অনেক পরিমাণে ওষুধ টষুধ দিয়ে গেছে, টাকাও নিয়েছে। শাটারের একটা আর কেসি গেটের 2টা তালা খুলে ভিতরের মালপত্র সব নিয়ে গেছে। জানালা বন্ধ করলে সে গ্লাস টেনে ভেঙে তারপরে চোর টুক্কা দিয়ে টান দেয়। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলার অবনতিকে দুষছেন স্থানীয়রা। আমরা সাধারণ নাগরিক হিসাবে এর থেকে উত্তরণ চাই, মানে আইন শৃঙ্খলার উন্নতি চাই। পুলিশের দাবি, বেশিরভাগ ঘটনায় মামলা না হওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমাদের যা ক্যাপাসিটি আছে সেগুলো দিয়ে টহল আমাদের চলছে। আর যে কোনো বিষয়ে চুরি যত ঘটনাই ঘটুক, আমাদের কাছে এসে যদি মামলা দিতে পারছেন এরকম ঘটনা নাই। মামলা আপনারা বলেন, মামলা দিতে উৎসাহিত করেন, আমরা এটা নিয়ে অবশ্যই মামলা নিব এবং এটা নিয়ে তদন্ত করে আমরা বের করব। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে গত 6 মাসে নগরীতে চুরি সহ ছোটখাটো অপরাধের মামলায় 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে বাড়ছে চুরি, ছিনতাই এবং খুনের ঘটনা। এসব ঘটনায় শঙ্কিত নাগরিকরা। তারা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই ঘটছে এমন ঘটনা। নগর পুলিশ বলছেন বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ না দেয় কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মাদারীপুর জেলা হাসপাতাল ও 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের টিকা নেই। এতে বিপাকে পড়ছেন স্থানীয়রা। সিভিল সার্জনের কার্যালয় বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম, তবে শিগগিরই সংকট কেটে যাবে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল রিজভি। বেলাল, মাদারীপুরে কতদিন ধরে জলাতঙ্ক টিকার এই সংকট চলছে জানাবেন। মাদারীপুর সদর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ নানা সংকটে জর্জরিত। প্রায় 6 মাস যাবৎ মাদারীপুর সদর হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই। জলাতঙ্কের টিকা দিতে আসা রোগীরা বিভিন্ন ধরনের সমস্যা করছে। এইখানে প্রতিদিন 3 থেকে 350 রোগী টিকা দেওয়ার জন্য আসে, কিন্তু টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেকেই। অনেক রোগী আবার এই ক্ষেত্রে বাইরে থেকে টিকা কিনতে হচ্ছে। এক একটি টিকার দাম 3 থেকে 500 টাকা। এই 500 টাকা খরচ করে টিকা দেওয়ার মতো সামর্থ্য অনেক রোগীর নেই, যার কারণে অনেক রোগী টিকা না দিয়েই ফিরে যাচ্ছে। এই মত অবস্থায় আমরা সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছি। সিভিল সার্জন জানিয়েছে এই টিকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেও তারা সাড়া পায়নি। তবে শীঘ্রই টিকা সরবরাহ বাড়লে টিকা সরবরাহ স্বাভাবিক হবে। এই ছিল মাদারীপুর থেকে জলাতঙ্ক টিকা নিয়ে সর্বশেষ খবর। বেলাল, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা স্বাগত একবার নিউজ 24 সংবাদে। ঢাকার মতো বন্দর নগরী চট্টগ্রামেও ভয়াবহ যানজটের নাকাল নগরবাসী। প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে যানজট লেগে থাকায় দিশেহারা চালক কিংবা যাত্রীরা। যানজটের কারণে বিমানের যাত্রী, অ্যাম্বুলেন্সের রোগী, শিক্ষার্থী, চাকুরিজীবী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। হাজার হাজার কোটি টাকার উড়াল সেতু নির্মাণের পরও যানজট নিরসনে তেমন কোনো সুফল নেই।
আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরেকটি রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কালুরঘাট সড়কের যানজট যেন নিত্যসঙ্গী। যানজট নিরসনে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘতম উড়াল সেতু নির্মাণেও ভয়াবহ যানজট থেকে মুক্তি না পাওয়ায় হতাশ পরিবহন চালক কিংবা যাত্রীরা। যানজট অবশ্যই থাকে, সবচেয়ে বেশি হচ্ছে করাচিন এই রোডের মধ্যে। বেসিক্যালি আমাদের সড়ক যে অব্যবস্থাপনারই প্রমাণ দিচ্ছে, আর কিছুই নয়। চলাফেরা তো খুব কষ্টকর, খুব দুরবস্থায় চলাফেরা। ট্রাফিক পুলিশও যানজট নিয়ে মহাবিপাকে। একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সেতুর নির্মাণ কাজ চলছে, অন্যদিকে বন্দরের পরিবহনের চাপে যানজট ভয়াবহতা হচ্ছে বললেন ট্রাফিক পুলিশ। যানজট বলতে আসলে এই যে ফ্লাইওভারের কাজ করতে যায় এখনো চলমান আছে, যেমন ওই সামনে এখনো ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয় নাই। ওই ফ্লাইওভারের কারণে গাড়িগুলো ঠিকমতো যাইতে পারে না, রাস্তা পোড়াকড়ি গর্তের কারণে গাড়িগুলো ঠিকমতো যাইতে পারে না। তারপরে বন্দরে একটু গাড়ি কম ঢুকে। নগর পরিকল্পনাবিদরা বলছেন অপরিকল্পিত উড়াল সেতু নির্মাণে যানজট নিরসনের কোনো সুফল পাচ্ছে না জনগণ। যেহেতু এটি রাস্তা, যানবাহন চলবে, কিছু উপকার তো আমরা পাবই, কিন্তু যেই অর্থ ব্যয় করা হয়েছে এবং নিচের রাস্তার যে স্পেসটা আমরা ক্ষতিগ্রস্ত করেছি, অতটুকু বেনিফিট আমরা পাবো না। তবে সড়কের পাশে যত্রতত্র গাড়ির পার্কিং বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বগুড়া শহরে ফুটওভার ব্রিজ নির্মাণে ধীর গতির কারণে দুর্ভোগ শহরবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, ফুটওভার ব্রিজ নির্মাণে কেন এই ধীর গতি, এই বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। এবং এখন পর্যন্ত 24 সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে যে 80% বেশি তাদের কাজ সম্পন্ন হয়েছে। এ মাসে তারা নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলবে এবং তারা বলছে যে হেঁটে চলার পথ হলেও হাঁটতে পারবে সাধারণ মানুষ। সামনের মাসে এই পথ দিয়ে যানবাহন চলাচল করবে। গেল 23 সালের মে মাসে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। 23 সালের মে মাসে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং এই 24 সালের মে মাসে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু অদ্যাবধি কাজ শেষ হয়নি। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই নির্মাণ কাজে ধীর গতি বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 1962 সালে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। 2018 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে খুঁটি দিয়ে ব্রিজের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হয়, যার কারণে দুর্ভোগ পরে বগুড়া সদর উপজেলা, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা সহ 4 উপজেলার মানুষ। শহরে আসার প্রধান সড়ক ছিল এই ব্রিজ। তো এই ব্রিজ ভেঙে পড়ার কারণে পরবর্তীতে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। একটি বিকল্প ব্রিজ করা হয়েছে যেটা বাঁশে, সেটাও এখন নড়বড়ে। প্রতিদিনই কিন্তু মানুষ ভোগান্তি নিয়েই চলাচল করছে। আপনাকে জানিয়ে রাখি যে জরুরি প্রয়োজনে এবং রোগী সহ পণ্য পরিবহন করতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার সড়ক ঘুরে আসতে হয় এই ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন না হয়। তো 2023 সালের 22 মে এর কাজ শুরু হয়। 226 ফুট দৈর্ঘ্য, 40 ফুট প্রস্থ এই ব্রিজটি নির্মাণ কাজ চলমান রয়েছে। দুপাশে 8 ফুট করে পায়ে চলার পথ হবে এবং মাঝখানে 24 ফুট রাস্তা থাকবে এবং অত্যন্ত দৃষ্টিনন্দন করে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে এই ব্রিজ নির্মাণ কাজ শেষ হলে পায়ে হাঁটতে পারবে সাধারণ মানুষ এবং আগামী মাস থেকে যানবাহন চলাচল করবে এই ব্রিজের উপর দিয়ে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া এখন আর বাস্তবসম্মত নয়। রাশিয়ার হাতে বেদখল ভূখণ্ড উদ্ধার হওয়ার আশাও কম, তবে যুদ্ধ থামাতে চান। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। জানিয়েছেন, সৌদি আরবের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হতে পারে যুদ্ধবিরতির আলোচনা।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন তিনি ক্ষমতায় থাকলে কখনোই যুদ্ধে জড়াতো না রাশিয়া ইউক্রেন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই শুরু করেছিলেন যুদ্ধ বন্ধের তৎপরতা। আর তারই ফলাফল রাশিয়া ও ইউক্রেন দুদেশের প্রেসিডেন্টের সাথেই তার বুধবারের দীর্ঘ ফোনালাপ। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনেই যুদ্ধবন্ধে আগ্রহী। অদূর ভবিষ্যতেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পুতিনের সাথে সৌদি আরবে বৈঠক করতে পারেন ট্রাম্প। মন্তব্য করেন ইউক্রেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গেও। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে তা মনে করি না আমি। দেশটির হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব। এরই মধ্যে ক্রেমলিনও জানিয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। এদিকে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন জেনেলস্কি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। সামর্থ্যের সবটুকু দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত সাফ জানালেন বৈশ্বিক এই আসরের শিরোপা জেতার লক্ষ্যে খেলবে টাইগাররা। সেই পথে রিশাদের স্পিন ও বোলিং লাইন আপ বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। মাহমুদুল্লাহ ও মুশফিকের অভিজ্ঞতা দারুণ কাজে লাগবে বলেও মনে করেন শান্ত। এক ফ্রেমে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। আনুষ্ঠানিক ফটো সেশনে আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা, চেহারায় দৃঢ় প্রত্যয়। এবার বিশ্ব মঞ্চে নতুন ইতিহাস রচনার অপেক্ষায় বাংলাদেশ। সীমাবদ্ধতা আছে, কিন্তু বিশ্বাস হারাতে চায় না টাইগাররা। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিলেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চান বিশ্ব মঞ্চে। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। শান্তর জন্য এবারের চ্যালেঞ্জটা একটু বেশি। শেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে, বিপিএলও সুযোগ পেয়েছেন মাত্র 5 ম্যাচে। তবুও শিরোপার স্বাদ নিতে চায় টাইগাররা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ওইখানে প্রচেষ্টা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএল এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। যে ঘটনার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ, সেই ঐতিহাসিক টাইম আউটের মুহূর্তটা হয়তো ভোলা যাবে না। বিশ্বকাপে শান্ত সাকিবের সেই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদই এবার টাইগারদের সামনে নতুন সুযোগ। তবে এবার নেই সাকিব, ভরসা করতে হবে নতুনদের উপরেই। অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতিছে, রিশাদ টি20তে আমি একটু আগে বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে। ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আগামী 19 ফেব্রুয়ারি মাঠে করাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাই, রাওয়ালপিন্ডি দুই ভেন্যুই চেনা জানা বাংলাদেশের, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছে লাল সবুজের প্রতিনিধিরা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। সেল্টিকের 32 ম্যাচের অপরাজেয় যাত্রা থামা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।